গল্পের নায়ক সদানন্দ চৌধুরী, যার মনোভাব এলেবেলে, আচার আচরণ ছন্নছাড়া, তাকে চিরাচরিত পথে সুস্থ করে আনতেই হবে। আর তার জন্য প্রকাশ মামা একদিকে তার বিয়ের জন্য বাপ মাকে সুপারিশ করে, আরেকদিকে তাকে লায়েক করার জন্য যাত্রা, কবিগান, ঢপ শোনাতেও নিয়ে যায়, এমনকি নিয়ে যায় বাজারের মেয়ে মানুষের বাড়িতেও। আসলে যার হাতে একদিন 10 লাখ টাকার সম্পত্তি আসতে পারে, সেই টাকাকে কিভাবে সুখভোগে লাগাতে হয় সে শিক্ষা প্রকাশ মামার মতো মামারা কেনই বা দেবেন না। আর এতে যে তাদের খুব একটা লাভ হয় না তেমনটাও বলা যায় না। পৃথিবীর সব দালালেরাই এইরকম এক একজন প্রকাশ মামা। কিন্তু পেরেছিলেন কি প্রকাশ মামা? এত সব করেও সদানন্দকে তাদের মতো চলার পথ চিনিয়ে দিতে পেরেছিলেন কি? বোধহয় পারেননি। আসলে পারাটা সম্ভব নয়। আসলে এক একজন মানুষ এক এক রকমের ভিত্তি নিয়ে পৃথিবীতে আসে। সেই ভিত্তি অন্য কেউ নাড়াবার যতই চেষ্টা করুক না কেন, কোথায় একটা পুরনো শিকড় তার মনের মধ্যে সব সময় গাঁথা হয়ে থাকে। যাই হোক, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির উপন্যাসটি। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি আছে। গত পর্বে আমরা শুনেছিলাম সদানন্দকে বোঝাবার জন্য চৌধুরী মশাই এবং তার স্ত্রী একটা বন্ধ ঘরে সদানন্দকে নিয়ে কথা বলাবলি করছিলেন। আর এমন সময় গোমস্তা মশাই এসে খবর দিলেন প্রাণকৃষ্ণ শাহ মশাই এসেছেন। প্রাণকৃষ্ণ শাহ রেলবাজারের আড়তদার মানুষ, মহাজনও বটে। টাকার দরকার হলে চৌধুরী মশাইকে ওই প্রাণকৃষ্ণ শাহর কাছেই হাত পাততে হয়। জিজ্ঞেস করলেন, তা তিনি এই অসময়ে কেন? কৈলাস বললে, কাল সন্ধ্যাবেলা বউ ভাতে আসতে পারেননি, তাই এসেছেন, বৌমার মুখ দেখবেন। চৌধুরী মশাই বিরক্ত হলেন মনে মনে। ঘরের ভেতর ঢুকে গৃহিণীকে বললেন, দেখেছ আক্কেলখানা, এই অসময়ে প্রাণকেষ্ট শাহ এসে হাজির, নাকি নতুন বউয়ের মুখ দেখবে? তা মুখ দেখবার আর সময় পেলে না, এখন কি করা যায় বলো দেখিনি। গৃহিণী বললেন, তাই এসেছেন যখন তখন তো আর ফিরিয়ে দিতে পারবে না, সে একটু বসতে বলো গে। বৌমা এখন ঘুমোচ্ছে, বৌমা উঠবে, উঠে হাত মুখ ধোবে, তারপর সাজিয়ে গুছিয়ে তবে বউ দেখাবো, তার আগে নয়। চৌধুরী মশাই বিরক্ত হলেন, নিজের মনেই বললেন, আড়তদার মানুষ তো, তাই আক্কেলের মাথা খেয়ে বসে আছেন একেবারে। সাত সকালে বউ দেখতে চাইলেই অমনি দেখানো যায়? এখনো কারোর বাসি কাপড় ছাড়া হয়নি। আবার বাইরে এসে কৈলাসকে বললেন, তা শাহমশাইকে বসিয়েছিস তো? আগে তিনি তো কর্তাবাবুর কাছে বসে আছেন, কর্তাবাবুই আপনাকে ডাকতে পাঠালেন। চৌধুরী মশাই বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যাও। সেখানেও কিছু লোকজন বসে আছে, তারা প্রাত্যহিক প্রয়োজনে আসে, হুকুম নেয় ছোটবাবুর কাছে। কোথায় কোন জমিতে লাঙল দিতে হবে, কোন জমি সর্ষে কাটতে হবে, কোন ক্ষেতের বেড়া বাঁধতে হবে, সব নির্দেশ ছোটবাবু সকালবেলাতেই দিয়ে দেন। আর তারপর আছে মজুরি দেওয়ার কাজ। রোজগার মজুরিটা ছোটবাবু রোজই দিয়ে দেন, ওটা পড়ে থাকে না। তার উপর আছে উকিল মোহরি মুক্তারের আনাগোনা। উপরে কর্তাবাবুর ঘরে তখন প্রাণকৃষ্ণ শামশয় বেশ আসর জাকিয়ে বসেছে। নাতির বিয়েটা দিয়ে দিয়েছেন বলে খুব বাহবা দিচ্ছে কর্তাবাবুকে। বলছে, তা খুব ভালো কাজই করলেন কর্তাবাবু, একটা কাজের মতো কাজ করে গেলেন। কর্তাবাবু বললেন, ওই আমারও তো ওই একটা কাজই বাকি ছিল, এইবার রাস্তাটা ক্লিয়ার হলো, এখন যেতে পারলেই হয়। প্রাণকৃষ্ণ শাহ বললে, ও কথা বলবেন না কর্তাবাবু, নাতির তো এই সবে বিয়ে হলো, এখন তার ছেলে হোক, ছেলের অন্নপ্রাশন হোক, আমরা পাত পেড়ে ভোজ খাই তবে তো।
প্রাণকৃষ্ণ সার সঙ্গে কর্তাবাবুর অনেক পুরনো সম্পর্ক। সম্পর্কটা লেনদেনের হলেও কালক্রমে সেটা বন্ধুত্বের বন্ধনে নিবিড় হয়েছে। তাকে চৌধুরী বংশ সহজে অস্বীকার করতে পারে না, তাই তার অত্যাচার সহ্য করতে হয় মুখ বুজেই। আর ততক্ষণে চৌধুরী মশাই এসে গেলেন। বললেন, আপনি কাল আসেননি, তাই আমি খুব ভাবছিলুম। প্রাণকৃষ্ণ শাহ বললে, তা শুভ কাজে নির্বিঘ্নে মিটে গেছে, তাইলেই তো হলো বাবাজি। কর্তাবাবুও তাই বললেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার বড় উদ্বেগ ছিল শামশায়। আমার নাতি যেমন বেয়াড়া, ভেবেছিলুম একটা না একটা কাণ্ড আবার না বাঁধিয়ে বসে। তা আজকালকার ছেলে ছোকরা তো আর আমাদের মতো নয়, এরা সব যেন অন্য রকম। চৌধুরী মশাই কথার মাঝখানে বললেন, আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আসলে বৌমা আমার সবে ঘুম থেকে উঠেছে তো, একটু মুখ হাত পা ধুয়ে তৈরি হয়ে নেবেন। প্রাণকৃষ্ণ শামশাই বললেন, না না, তার জন্য অত ব্যস্ত হতে হবে না, আমার কোনো তাড়া নেই, আমি ততক্ষণ গল্প করছি। কিন্তু ওদিকে সদানন্দ তখন মার সামনে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। মা বললে, কই, বল না, কি হয়েছে তোর, বল। সদানন্দ এতক্ষণে আবার কথা বলে উঠল। বললে, কেন তুমি বারবার এই কথা জিজ্ঞেস করছো? কেন জিজ্ঞেস করছো বলো তো? মা বললে, তা তুই কেন বৌমার কাছে শুবি নে তাই তো বলবি। সদানন্দ বললে, আমি তো বলেছি। কি বলেছিস? আমি তো বলেছি তুমি বারবার ওই কথা জিজ্ঞেস করো না আমাকে, আমি বলবো না। মা বললে, তা আমাকে না বলিস, বৌমাকে বল। বৌমার সঙ্গে একবার কথা বল গিয়ে। সে বেচারি কাল রাত 3টের সময় ভয় পেয়ে আমাকে ডাকতে এসেছিল। আমি গিয়ে তখন তার পাশে শুই, তবে বেচারি একটু ঘুমোতে পারে। জানিস, আমাকে জড়িয়ে কি কাঁদাটাই না সে কেঁদেছে। তাকে আমি কি বোঝাই বলতো? তাকে আমি কি বলে বোঝাবো বল? তুমি কি বোঝাবে তা আমি কি করে জানবো? তা তুই যদি না জানবি, তা ঘর থেকে পালিয়ে গেলি কেন? বৌমা তোর কাছে কি দোষ করলো? সদানন্দ বললে, তা আমি তো তোমাদেরকে আগেই বলেছিলুম যে আমি বিয়েটা করব না। মা বলে উঠল, তা বিয়েটা করবি নাই বা কেন? বিয়ে কে না করে শুনি? সদানন্দ বললে, তুমি সব কথা জানো না মা, তুমি যা জানো তা নিয়ে এই কথা বলতে এসো না। মা এবার ছেলের মুখের দিকে অনেকক্ষণ সোজাসুজি চেয়ে রইল, যেন কি একটা আতঙ্ক জেগে উঠল মনে। বললে, তুই তাহলে কি কোনোদিনই বৌমার কাছে শুবি নে নাকি? না। তাহলে পরের মেয়েকে বাড়িতে এনে তুই এত কষ্ট দিবি? সেজন্য তো আমি দায়ী নই। কিন্তু সেই বেচারি তাহলে এখানে কি করবে? সে কি এমন পাপ করলে যে তাকে তুই এমন করে শাস্তি দিবি? তোর ধর্ম বলেও কি কিছুই নেই রে? দয়া মায়া ভগবান কিছুই, তুই কি কিছুই মানবি নে? তুই তার দিকটা একটু ভেবে দেখবি নে বাবা। তার কথা না ভাবলে আমাদের কথাও কি একবারও ভাববি নে? আমরাই বা লোকের কাছে, কুটুমদের কাছে কি মুখ দেখাবো বলতো? চিরকাল তো আর এই কথা চাপা থাকবে না, একদিন না একদিন তো 10 কান হবেই। তখন সদানন্দ বলে উঠল, তা এইসব কথা তোমরা আগে কেন ভাবনি? যখন কালীগঞ্জের বউকে দাদু টাকা দিলে না, তখন এইসব কথা কেন একবারও ভাবলে না? যখন দাদু তাকে খুন করে মারলে, তখনও তো একটা কথা পর্যন্ত কেউ বললে না তোমরা। মা ছেলেকে চুপ করিয়ে দিলে। বললে, তুই একটু আস্তে কথা বল বাবা, একটু আস্তে, বাইরে সবাই শুনতে পাবে তো। সদানন্দ আরও চেঁচিয়ে উঠল, কেন? চুপ করে থাকলে কি চিরকাল সব কিছু চাপা থাকবে তুমি বলতে চাও? মা বললে, তোর দেখছি মাথা খারাপ হয়ে গেছে বাবা, চল আমার সঙ্গে ওপরে চল, বৌমার কাছে গিয়ে তুই এই কথাগুলো বলবি, চল।
সদানন্দ বললে, কেন? বৌমার কাছে আমি কেন যাব? তোমরা তাকে বউ করে নিয়ে এসেছো, তোমরাই তার সঙ্গে ঘর করো। আমাকে ছেড়ে দাও, আমাকে ওর মধ্যে টেনো না। পাগলামি করিস নে, আয় আমার সঙ্গে আয় বলেই ছেলের হাত ধরে টানতে লাগলো প্রীতি। সদানন্দ জোর করে হাতটা ছাড়িয়ে নিলে, বললে, তুমি কি আমাকে এতদিনও চিনলে না মা? কি ভেবেছ তুমি হাত ধরে টানলেই আমি যাব? আমি কি ছেলে মানুষ? তা তুই না যাস, আমি বরং বৌমাকে ডেকে আনছি, তার কাছেই সব কথা পরিষ্কার হয়ে যাক। সদানন্দ ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করতেই মা খপ করে তার হাতখানা ধরে ফেললে, বললে, কোথায় যাচ্ছিস? সদানন্দ বললে, কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই মা। মা বললে, তা আমাকে যদি না বলিস, তা বৌমাকে বলে যা। বৌমাকে বলে যা না কেন তুই তার ঘরে থাকবি না। আমার দায়িত্বটা অন্তত কমুক, আমি অন্তত মুক্তি পাই। তোরা দুজনে নিজেদের মধ্যে যা ইচ্ছে বোঝাপড়া করে নে, আমি কেন মাঝখান থেকে পাপের ভাগী হই বলতো? সদানন্দ এ কথার কোনো উত্তর দিলে না। মা এবার ছেলের আরও কাছে সরে এলো, বললে, কে কি দোষ করলো তার জন্য হেনস্থা হবে আমার আর ওই এক ফোঁটা দুধের মেয়ের? এটাই কি তোর বিধান? সদানন্দ বললে, তুমি বড় বড় কথা বলো না মা, ওসব বড় বড় কথায় আমি ভুলবো না, সেটা জেনে রেখো। আমি যা করব আমি তা ঠিক করেই রেখেছি। কি ঠিক করে রেখেছিস? কি ঠিক করে রেখেছি তা তো তুমি দেখতেই পাবে, আমাকে আর জিজ্ঞেস করো না। মা বললে, তাহলে কি তুই কোনোদিনই বৌমার ঘরে শুবি নে? সদানন্দ চুপ করে রইল। মা আবার জোর দিয়ে জিজ্ঞেস করলে, কি রে, উত্তর দিচ্ছিস নে যে? কথা বল, জবাব দে। সদানন্দের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, তাড়াতাড়ি ডান হাতটা দিয়ে সেটা মুছে নিতে যাচ্ছিল। মা সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেছে, বললে, তুই আমার কাছে লুকোচ্ছিস? ভেবেছিস আমার কাছে মনের কথা লুকিয়ে তুই পার পাবি? তাহলে কেন আমি তোর মা হলুম বল? কেন আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলুম? তোর জেদটাই বড় হবে রে, আর আমি কেউ নই? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? এটাই তোর বিচার? সদানন্দ মার কথা শুনতে শুনতে আর থাকতে পারলে না। দেখলে মার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। সদানন্দ মার দিকে চেয়ে বললে, মা। মা বলে উঠল, না, আমি তোর মা নই, আজ থেকে আমি তোর কেউ নই, আমাকে তুই এখন থেকে আর মা বলে ডাকিস নে, যা যা। এই বলে প্রীতি এক পা পিছিয়ে গেল। সদানন্দ মার দিকে এগিয়ে গেল, বললে, মা। প্রীতি বললে, আমাকে তুই মা বলে আর ডাকিস নে খোকা, আমার ঘর থেকে তুই বেরিয়ে যা, আমি আর তোর মুখ দেখতে চাই নে, যা বেরিয়ে যা। সদানন্দ তবুও মার দিকে এগিয়ে গেল, বললে, মা, তুমি আমার উপর রাগ করো না মা, আমার কথাটা শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাই নে, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। এইবার সদানন্দ মার সামনে গিয়ে মাকে 2 হাতে জড়িয়ে ধরলে, বললে, মা, তুমি আমার কথাটা শোনো মা, আমার কথাগুলো একটু শোনো। মা ছেলের হাত দুটো ধরে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো, বললে, না, তুই চলে যা আমার সামনে থেকে, চলে যা, আমি তোর মুখও দেখতে চাই নে। সদানন্দ বললে, না না, তুমি আমার ওপর রাগ করো না মা, তুমি আমার দিকটা মোটেই ভেবে দেখছো না, শুধু তোমাদের দিকটাই দেখছো। কিন্তু আমি কি করি বলো তো? কি করব তুমি বলে দাও, আমি যে আর পারছি না। মা বললে, কেন, কি হয়েছে তোর? সদানন্দ বললে, কি হয়নি আমার? তুমি আমাকে জিজ্ঞেস করো যে কি হয়নি। আমি তোমাদের এই পাপের সংসারে কি করে থাকবো মা? কি করে তোমাদের সঙ্গে আমি মানিয়ে চলবো?
আমি শুধু তাই ভাবছি। আমার যে বুক ফেটে যাচ্ছে, সেটা কি তুমি দেখতে পাচ্ছ না মা? কেন? কিসের জন্য বুক ফেটে যাচ্ছে তোর? সদানন্দ বললে, তুমি তো বাড়ির ভেতরেই থাকো, তুমি সেসব কথা জানবে কি করে? কপিল পায়রাপোড়াকে জানো? মানিক ঘোষকে জানো? ফটিক প্রামাণিক? কত লোকের নাম জানো তুমি? আর তারপরে এই কালীগঞ্জের বউ। মা, তুমি কেবল আমার নামেই দোষ দিতে পারো। আর কই, এতকাল ধরে যে এই বাড়িতে এত অন্যায় চলে আসছে, তার বিরুদ্ধে তো তোমরা কিছুই বলনি। মা বললে, ওসব কথা নিয়ে তুই কেন এত মাথা ঘামাস? ওসব নিয়ে তোর ভাববারই বা দরকার কি? ওসব ব্যাপারে কানে তুলো দিয়ে রাখলেই তো পারিস। সদানন্দ বললে, আমি যদি মাথা না ঘামাই, ওরা কি এমন করেই মরে যাবে মা? কেউ ওতে দেখবে না? হঠাৎই বাইরে থেকে ডাক এলো, ও বৌদি, বৌদি। মা বললে, ওই তোর গৌরী পিসি ডাকছে, আমি যাই, কাজের বাড়ি। তোর সঙ্গে এতক্ষণ ধরে আমার কথা বলবার কি সময় আছে? আমি যাই, বাইরে যাই। এই বলে একটু থেমে ছেলের দিকে চেয়ে বললে, তাহলে এবার থেকে আমার কথা শুনবি তো? কিন্তু বাইরে থেকে আবার দরজা ঠেলা শব্দ। বৌদি, ও বৌদি। প্রীতি দরজা খুলে দিতেই গৌরী পিসি বললে, কি করছিলে বৌদি ঘরের ভেতর? তারপর সদানন্দকে দেখে আর কিছুই বললে না। সদানন্দ খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আর সদানন্দ চলে যেতেই গৌরী বললে, খবর শুনেছ তো? কি খবর? গৌরী গলা নিচু করে বললে, বৌমার বাপের বাড়ি থেকে লোক এসেছে। কেন? এই তো কাল বিকেলেই ফুলসজ্জে তত্ত্ব নিয়ে লোক এসেছিল, এই সাত সকালে আবার কি হলো? গৌরী বললে, সর্বনাশ হয়েছে বৌদি, খারাপ খবর নিয়ে এসেছে কেষ্টনগরের লোক। কি খারাপ খবর? বৌমার মা নাকি খুব অসুখ। অসুখ? বৌমাকে নিতে এসেছে নাকি? দেখো দেখিনি, কি কাণ্ড! তা তুই ওই ঘরে গিয়ে দেখেছিলি? বৌমা কি করছে? গৌরী বললে, আমি এই খবর দিতে পারবো না বাপু বৌমাকে, ও তুমি দাও, গিয়ে যাও। প্রীতি বললে, তা ছোট মশাই কোথায়? ছোট মশাই জানে? ছোট মশাইয়ের কাছে তো বৌমার বাপের বাড়ির লোক চিঠি নিয়ে দিয়েছে, বৌমার বাপ নাকি চিঠিতে সব কথাই লিখেছে। প্রীতির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সারা রাত এত কাণ্ডের পর প্রাণকৃষ্ণ শামশাই এসে হাজির হয়েছে বউ দেখবে বলে, তাকে বসিয়ে রাখা হয়েছে এতক্ষণ। এরপর বৌমাকে মুখ হাত পা ধুয়ে সাজিয়ে গুছিয়ে শামশাইকে দেখাতে হবে। আর এরই মধ্যে আবার বিয়ানের কিনা অসুখ। অসুখের কি আর সময় অসময় নেই গো? আর অসুখই যদি হলো, তা সেই খবরটা পাঠাতে হয়। একদিন পরে খবর পাঠালে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? এই সবে ফুলশয্যা রাত কাটল, এখনো বাসি মুখে জল পড়েনি, আর এরই মধ্যে খবরটা বৌমাকে দেওয়া যায়? হয়তো কেঁদে কেটে একসা করে বসবে। আচ্ছা, তুই এখন যা, আমি দেখছি। এই বলে সোজা বৌমার ঘরে চলে গেল। বাইরে থেকে যেমন দরজা ভিজিয়ে রেখে দিয়েছিল, তখনও ঠিক তেমনি ভেজানো ছিল। প্রীতি আস্তে আস্তে নিঃশব্দে দরজাটা ফাঁক করে ঘরের ভেতরে উঁকি দিলে। উঁকি দিয়ে দেখলে বউ বিছানার ওপর শুয়ে বালিশের ওপর মুখ গুজে পড়ে রয়েছে। মনে হলো বোধহয় জেগেই রয়েছে। প্রীতি আস্তে আস্তে ভেতরে ঢুকল। তারপর বিছানার কাছে গিয়ে বোঝবার চেষ্টা করলে বৌমা সত্যি জেগে আছে নাকি ঘুমোচ্ছে। বোধহয় প্রীতির পায়ের আওয়াজ নয়নতারার কানে গিয়েছিল। নয়নতারা মাথা তুলে দেখতেই প্রীতি বললে, তুমি জেগে আছো বৌমা? শাশুড়ির কথার উত্তরে নয়নতারা ধর্মর করে উঠে বসল, বললে, হ্যাঁ। একটুও ঘুম হয়নি? তোমাকে তো ঘুম পাড়িয়েই গেলাম, একটু ঘুমোতে চেষ্টা করলে না কেন? নয়নতারা কোনো উত্তরই দিলে না। প্রীতি বললে,
আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি একটু বসো। ও কিছু ভেবো না, আমি এক্ষুনি আসছি। তোমার চা খাওয়ার অভ্যেস আছে তো? চা খাও তুমি? নয়নতারা বললে, হ্যাঁ। তাহলে আমি চা করে নিয়ে আসছি। তারপর একজন ভদ্রলোক এসেছেন, তিনি কালকে আসতে পারেননি, তাই আজকে ভোর থেকে এসেই বসে আছেন। তোমার মুখ দেখে আশীর্বাদ করেই চলে যাবেন। তার আগে তুমি একটু মুখ হাত পা ধুয়ে তৈরি হয়ে নিও। তারপর একটু থেমে বললেন, তুমি একটু অপেক্ষা করো বৌমা, আমি এক্ষুনি আসছি। আমি যাব আর আসবো। বলেই প্রীতি বাইরে চলে গেল। যাবার আগে দরজার পাল্লা দুটো ভিজিয়ে দিয়ে গেল। বাইরে গিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার পথে আবার চৌধুরী মশাইয়ের সঙ্গে দেখা। চৌধুরী মশাই হনহন করে আসছিলেন। গৃহিণীকে দেখেই বললেন, ওগো শুনছো, কোথায় ছিলে তুমি? গৃহিণী বললে, বৌমার কাছে। কেন? বৌমা কেমন আছে এখন? থাকা থাকির আর কি আছে, সারা রাতি ঘুমোয়নি। না ঘুমিয়ে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে রয়েছে। বৌমার জন্য চা তৈরি করতে আসছি। তা শুনছি নাকি বৌমার মায়ের খুব অসুখ। বৌমার বাপের বাড়ি থেকে নাকি লোক এসেছে বেয়াই মশাই চিঠি নিয়ে। বেয়ানের নাকি খুব অসুখ। কে বললে তোমায়? ওই তো গৌরী। তা অসুখের খবরটা কি আজকেই না পাঠালে হতো না? চৌধুরী মশাই হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। গলাটা নিচু করে বললেন, তোমাকে চুপি চুপি বলি, কাউকে যেন এই কথা বলো না। এই দেখো, বেয়াই মশাইয়ের এই চিঠি। খুবই দুঃখের খবর। বৌমার মায়ের অসুখ নয়, ওটা আমি গৌরীকে ঘুরিয়ে বলেছি। আসলে বৌমার মা কাল মারা গেছেন। হ্যাঁ? প্রীতির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। বললে, কি বলছো তুমি? কখন মারা গেলেন? কি হয়েছিল? কই, কালও তো কিছু বলেনি ওদের লোকেরা। এই বাড়ির যে গৃহিণী, তারই যেন সব দায়। নতুন বউ বাড়িতে এলে গৃহিণীর দায়িত্ব কোথায় কমবে তা নয়, যেন আরও বেড়ে গেল। একে কদিন থেকেই ঝঞ্ঝাট চলছে, তার উপর আছে ছেলের বেয়াড়াপনা, আর এখন বৌমাকে সামলাবে। কি যে করবে, ছেলেকে সামলাবে না বৌমা সামলাবে, সেই ভাবনাতেই অস্থির। তার উপর আবার এই নতুন ঝঞ্ঝাট। মাথা ঠিক রাখাই দায় হয়ে পড়েছিল প্রীতির। প্রীতি বললে, তাহলে এখন কি করি আমি? বৌমাকে কথাটা কি করে বলবো? খবরটা শুনেই তো বৌমা একেবারে কেঁদে ভাসাবে। তখন আমি সামলাবো কি করে? চৌধুরী মশাই বললেন, আমিও তো সেই কথাই ভাবছি, কি যে করি, আর কার সঙ্গেই বা সলা পরামর্শ করি তা বুঝতে পারছি না। তা বেয়াই বাড়ির লোক কি বলছে? ওরা আর কি বলবে, ওরা তো আমাদের খবর দিতে এসেছে। বিআই মশাই নিজেও কিছু ঠিক করতে পারেননি। ওদিকে লোকজন সবাই শ্মশানে গেছে, আর এদেরও পাঠিয়ে দিয়েছেন এইখানে। এখন যা করার হয় আমরাই করব। এই বলেই চৌধুরী মশাই কিছু সমাধান বার করতে না পেরে দুই হাতে মাথার চুলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন, যেন মাথার চুলগুলোই সমস্যা সমাধানের বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অত কথা শোনবার বা ভাববার সময় তখন কারোর ছিল না, না প্রীতির না চৌধুরী মশাই। চৌধুরী মশাই বললেন, ওদিকে আবার প্রাণকৃষ্ণ সামশাই বসে আছেন। তা বৌমা তৈরি আছে তো? প্রীতি রেগে গেল। কি করে তৈরি থাকবে? যখন তখন অমনি বউ দেখতে এলেই হলো? মানুষের শরীর গতিক বলে তো একটা জিনিস আছে নাকি? চৌধুরী মশাই বললেন, না না, আমি তা বলছি না, তাকে তো আমি বসিয়েই রেখেছি। প্রীতি বললে, হ্যাঁ, তিনি বসেই থাকুন। যখন বৌমা তৈরি হবে তখন দেখাবো, তার আগে নয়। আর আমারও তো শরীর গতিক আছে নাকি? সারা রাত তো আমিও ঘুমোতে পারিনি। আমার মাথা টলছে, আমি আর কিছু ভাবতে পারছি না। বলেই গৃহিণী তার নিজের কাজে চলে গেলেন। চৌধুরী মশাই খানিকক্ষণ সেইখানে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনিও বাড়ির দিকে এক পা করে এগোতে লাগলেন। সেই দিন
এই এক অদ্ভুত পরিস্থিতি সমস্ত বাড়িটার মধ্যে সৃষ্টি হলো। কেউই জানল না কোথায় সংসারের কোন কোণে একটা ফাটল ধরেছে। সবাই উৎসবের আনন্দে উন্মত্ত। যারা নেমন্তন্ন খেয়ে গেছে তারা খাওয়ার প্রশংসায় পঞ্চমুখ, যারা বউয়ের মুখ দেখে গেছে তারাও বউয়ের রূপের প্রশংসায় মুখর। ঐশ্বর্যের প্রাচুর্যের আর বিলাসের জাঁকজমকের ঝলমলানি তারা দেখলে তার অন্তরের দুর্যোগের দুর্দশাটির চেহারা তারা উপলব্ধিও করতে পারলে না। ওটা চাপা থাক, ওটাকে পুলটিস দিয়ে ঢেকে রাখো। তোমার বাইরের ঐশ্বর্যটাই তাদের কাছে সত্যি হোক, কেউ যেন তার দারিদ্র্যটা না দেখতে পায়। ওটা দেখতে পেলে তোমার সম্মান, সমৃদ্ধি, সম্পদের সৌধটা ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে যাবে। তাহলে কেউ আর তোমায় সেলাম করবে না, কেউ তোমাকে হিংসে করবে না। অথচ সংসারে তোমাকে কেউ হিংসে না করলে তোমার মাথায় বা উঁচু থাকবে কী করে? তুমি যে তাহলে সাধারণ হয়ে যাবে, একেবারে সাধারণ। আর সাধারণ হয়ে বেঁচে থাকার মানেই তো নিচু হয়ে বেঁচে থাকা, অর্থাৎ অন্য সবাইয়ের সমান হওয়া, সকলের সঙ্গে একাকার হওয়া। তাই যখন উৎসবের বাড়িতে আবার সবাই আগেকার মতো বউ ভাতের জেট টেনে সকালবেলা থেকেই খুশির হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছে, যখন সবাই বাসি লুচি বেগুন ভাজার ভোজে বেসামাল, বাড়ির গিন্নির মেজাজ তখন সপ্তমে চড়ে উঠেছে। অথচ কাল রাত্রেও এমন ছিল না। বাড়ির গৃহিণী তখন শান্তিপুরের চওড়া জড়ির পাড়ওয়ালা শাড়ি পরে সবাইকে অভ্যর্থনা করছে। কিন্তু আজ তারই আবার তখন অন্য চেহারা, অন্যরকম মেজাজ। গড়িপিসি কি একটা আর্জি জানাতে এসে বকুনি খেয়ে ফিরে গেল। প্রীতি বলে উঠল, আমার তো একটা মাথা নাকি, আমি কোন দিকটা সামলাবো শুনি? না খেলে তো বয়ে গেল, দরকার নেই কারোর খেয়ে। আমার নতুন বউয়ের মুখে এখনো জল পড়েনি, আগে আমি তাই ভাববো নাকি তোদের কথা ভাববো? গৌরীপিসি বললে, আমি সে কথা বলিনি বৌদি, বলছি রাঁধুনি মামুনরা জিজ্ঞেস করছে যে কতটা ময়দা মাখবো। প্রীতি ঝাঁঝিয়ে উঠল, কত ময়দা মাখবে তা আমি আগের থেকে কি করে বলবো? আমি কি হাত গুনতে জানি যে গুনে বলবো এতজন বাড়িতে খাবে? এরপর আর কোনো কথা চলে না। কিন্তু শুধু এটাই শেষ কথা নয়, সামান্য সামান্য ব্যাপারে সকাল থেকে বাড়ির গিন্নির মেজাজটা সকলের নজরেই পড়ল। প্রকাশ মামা এসে বললে, দিদি, শুনলুম বৌমাকে নাকি বাপের বাড়ি পাঠানো হচ্ছে। কেন, কে বললে তোকে? তুমি কথাটা সত্যি কিনা তাই বলো না। কথা নেই বার্তা নেই, অমনি বাপের বাড়ি পাঠিয়ে দিলেই হলো। এখনো তো 8 দিনও কাটলো না। প্রীতি বললে, এসব কথা তোকে কে বললে? কে আবার বলবে? জামাইবাবু বলেছে। তা যে বলেছে তাকে জিজ্ঞেস করগে কেন বৌমাকে পাঠানো হচ্ছে। প্রকাশ মামা বললে, তাহলে যা শুনেছি তা সত্যি? প্রীতি বললে, সত্যি মিথ্যে আমি জানি নে, আমার অত জানবার সময় নেই বাপু। বলে আবার তিনি নিজের কাজে চলে গেলেন। কিন্তু প্রকাশ মামা ব্যাপারটা নিয়ে চুপ করে বসে থাকতে পারলে না। আসলে চুপ করে বসে থাকাটা তার স্বভাবই নয়। আবার দৌড়ে গেল চৌধুরী মশাইয়ের কাছে, বললে, জামাইবাবু কই, দিদি তো কিছুই বললে না। চৌধুরী মশাই তখন নিজের ঝঞ্ঝাট নিয়ে ব্যস্ত, প্রকাশের কথাটা ঠিক বুঝতে পারলেন না। বললেন, কিসের কি? ওই যে আপনি বললেন বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। চৌধুরী মশাই চটে গেলেন, বললেন, তা বৌমা একবার বাপের বাড়ি যাবে না? বিয়ে হয়েছে বলে কি একেবারে চিরকাল শ্বশুর বাড়িতে বাঁধা হয়ে থাকবে? বাপ মার জন্য একটু মন তো কেমন করে নাকি? ছেলে মানুষ বউ, বেশি তো আর বয়স নয়। কিন্তু এখানে কিছুদিন তো অন্তত থাকবে, একটা সপ্তাহ থাকুক। আপনি এত তাড়াতাড়ি কেন ফেরত পাঠাচ্ছেন? চৌধুরী মশাইয়ের কেমন যেন সন্দেহ হলো। বললেন, তা বৌমার জন্য তোমারও তো মাথা ব্যথা কেন হে? বৌমা কি কিছু বলেছে তোমাকে? বৌমা? বৌমা আমাকে কেন বলতে যাবে? আপনি যে কি বলেন। তাহলে
তাহলে তার হয়ে তোমাকে ওকালতি করতে কে বলেছে? বলো, কে বললে? প্রকাশ মামা আর কি বলবে, হঠাৎই বলে ফেললে, ওই সদা সদা, ওই সদাই বলেছিল। চৌধুরী মশাই অবাক, বললেন, সদা? সদা তোমাকে বলেছে? হ্যাঁ। কি বলেছে সদা? ওই বলেছিল এরই মধ্যে কেন বাবা বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, সে কথাই জিজ্ঞেস করছিল। সদা তোমাকে জিজ্ঞেস করেছে? প্রকাশ মামা বললে, তা জিজ্ঞেস করবে না? সবে কাল ফুলসজ্জে হয়েছে, এখনো ভালো করে ভাব ভালোবাসাই হয়নি, আর এরই মধ্যে কিনা আপনি বৌমাকে কেষ্টনগরে পাঠিয়ে দিচ্ছেন। তা সদা কোথায়? তাকে একবার ডেকে নিয়ে এসো আমার কাছে। প্রকাশ মামা সদাকে আনতে চলে গেল। আসলে খবরটা কেউই বলেনি প্রকাশ মামাকে। ঘুম থেকে উঠে ঠাকুরদের বলে চা তৈরি করিয়ে নিয়ে খেয়ে নিয়েছিল। পিসেমশাইকে গিয়ে 1 কাপ খাইয়ে এসেছিল। বিরাট বাড়ি, বারবাড়ি, ভেতর বাড়ি, বারবাড়ির উঠোন, ভেতর বাড়ির উঠোন। কাল বৌভাতের রাত্রের সমস্ত বাড়িটা লোকজনে ভরে গিয়েছিল। তারপর কখন কে খেলে না খেলে সব তদারক সে করেছে। সঙ্গে সঙ্গে পাহারাও দিয়েছে সদাকে, যেন কোথাও পালিয়ে সে না যায়। আর তারপর যখন সব শেষ হলো তার আগেই শোবার ঘরে সদাকে ঢুকিয়ে তবে সে নিশ্চিন্ত হয়েছে। কিন্তু তখন আর শরীর বইছে না তার, সবাই ক্লান্ত। শেষকালে একটা জায়গা বেছে নিয়ে 2 চোখ বুজতেই ঘুমিয়ে পড়েছে অঘরে। আর তারপর সকালবেলাতেই দিনুর সঙ্গে দেখা। তখন বেশ বেলা হয়ে গেছে, চা খেয়ে শরীরটা বেশ চাঙ্গা হয়েছে। প্রকাশ মামা দিনুকে জিজ্ঞেস করলে, কি খবর দিনু, কাল রাত্রিরে কেমন খেলে? তা দিনুর তখন কথা বলবার সময় ছিল না, শুধু বললে ভালো বলেই চলে যাচ্ছিল। কিন্তু প্রকাশ মামা বললে, কি গো, অত সাত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? কর্তাবাবু উঠেছে নাকি? দিনু যেতে যেতে বললে, না, ওই কুটুম বাড়ির লোক এসেছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। কুটুম বাড়ির লোক? কেষ্টনগর থেকে এসেছে? কালই তো ফুলসজ্জে তত্ত্ব নিয়ে এসে খেয়ে দিয়ে চলে গেল, আবার আজ সকাল হতেই এসেছে? তা হঠাৎ কেন এলো? দিনু বললে, ওই বৌমাকে নিয়ে যেতে। সে কি, বৌমাকে নিয়ে যাবে মানে? আসলে দিনুও ভালো করে কিছুই জানতো না। কুটুম বাড়ির লোক যখন এসেছে তখন বৌমাকে নিয়ে যাবার জন্যই এসেছে, তাছাড়া আর কি হতে পারে। তা কোথায় তারা, কোথায় কুটুম বাড়ির লোক? দিনু বললে, এই চণ্ডীমণ্ডপে বসে রয়েছে। কিন্তু প্রকাশ মামা যখন চণ্ডীমণ্ডপে গেল তখন তারা চলে গেছে। চৌধুরী মশাই প্রকাশকে দেখে জিজ্ঞেস করলেন, কি দেখছো? আগে শুনলুম কুটুম বাড়ির লোক এসেছে বৌমাকে নিয়ে যেতে, দিনু বলছিল। তা কোথায় গেল তারা? চৌধুরী মশাই বললেন, তারা চলে গেছে। কেন, তোমার কিসের দরকার? তা বৌমাকে নিয়ে যাবার কথা আছে নাকি শুনলুম। চৌধুরী মশাই নিজের মনে তখনও ভাবছিলেন, কিছুই সিদ্ধান্ত করে উঠতে পারেননি। এত বড় বিপর্যয় গেল, কেমন করে সমস্ত দিক সামলাবেন কিছুই যেন বুঝতে পারছিলেন না। সমস্ত জিনিসটাই যেন জটিল হয়ে আসছিল। এমনই ব্যাপার যে কাউকে বলাও যাবে না কিছু। ছেলে ফুলসজ্জের রাত্রে বউয়ের ঘরে রাত কাটায়নি, এও যেমন কাউকে বলার নয়, তেমনি বৌমার মায়ের মৃত্যুর খবরটাও এখন কাউকে বলা যাবে না। বৌমার কানে যদি একবার কোনো রকমের কথাটা ওঠে তাহলে এক মর্মান্তিক কাণ্ড ঘটে যাবে তখনই। প্রকাশ মামা তখনও জিজ্ঞেস করলে, তা বৌমাকে আপনি সত্যি সত্যি পাঠিয়ে দেবেন নাকি? চৌধুরী মশাই অন্যমনস্কভাবেই বলে ফেললেন, হ্যাঁ, তুমি যাও এখন, আমার কাজ আছে। আর তখন থেকে ছটফট করতে লাগলো প্রকাশ মামা। সদাকে খুঁজতে লাগলো, সে কোথাও নেই। ভেতর বাড়িতে দিদির কাছে গিয়েও কোনো সুরাহা হলো না। যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে, হ্যাঁ রে, সদাকে দেখেছিস? সদা কোথায় গেল? কিন্তু কেউই সদাকে দেখেনি।
যাকে ঘিরে এত কাণ্ড সে এই সময় কোথায় পালালো? পিসেমশাইয়ের ঘরে গিয়ে দেখে পিসেমশাই তখন তামাক ধরিয়েছেন। প্রকাশ মামা তাকে গিয়ে জিজ্ঞেস করলে, সদাকে দেখেছেন নাকি পিসেমশাই? কীর্তিপদ বাবু তো অবাক হয়ে গেলেন। সদা? খোকার কথা বলছো? তা সে আবার কোথায় যাবে? আবার পালালো নাকি? না না, তাকে আমার দরকার। কীর্তিপদবাবু বললেন, তা দেখো গিয়ে, সে হয়তো এখন নতুন নাত বউয়ের কাছে ঘুর ঘুর করছে। সে কি আর আজকে বুড়ো মানুষের সঙ্গে ঘোরাঘুরি করবে? তা বটে। প্রকাশ মামা আবার ভেতর বাড়িতে ঢুকলো। দিদি তখন ভাড়ার নিয়ে ব্যস্ত। একেবারে সোজা গিয়ে সদার শোবার ঘরের ভেতরের দিকে চেয়ে দেখলে নতুন বউ চুপ করে বসেছিল। পাশে গৌরী পিসি তাকে পাথরের বাটিতে মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ গো গৌরী, আমাদের সদা কোথায় গেল? সদা আছে এখানে? নয়নতারা মামা শ্বশুরকে দেখেই মাথার ঘোমটাটা একটু টেনে দিলে। গৌরী পিসি বললে, খোকা এখানে থাকতে যাবে কেন গো? বার বাড়িতে গিয়ে দেখো। দিনের বেলা বর মানুষ কখনো বউর কাছে থাকে? প্রকাশ মামা সদাকে না পেয়ে আবার অন্যদিকে চলে গেল। কর্তাবাবুর কাছে যখন খবর গেল প্রাণকৃষ্ণ সামশয় এইবার বউর মুখ দেখতে আসতে পারেন, আরও তার লোক, অনেক টাকা নিয়ে নাড়াচাড়া করা মানুষ। টাকাও যেমন তিনি দেখেছেন, তেমনি অনেক মানুষও দেখেছেন। নতুন বউ খাটের ওপর বসেছিল। তাকে আবার বেনারসি পরানো হয়েছে, আবার সারা গায়ে গয়না উঠেছে। গৌরী পিসি বললে, বৌমা, তুমি ওই কার্পেটের আসনের ওপরেই বসো মা, সামশাই এলে তাকে প্রণাম করবে। ওইদিকে প্রাণকৃষ্ণ সামশাইকে নিয়ে চৌধুরী মশাই ভেতর বাড়িতে এসে পড়েছেন। তাদের কথাবার্তা কানে আসছে। গণ্যমান্য লোক, তুচ্ছ তাচ্ছিল্য করলে বৈষয়িক ব্যাপারে ক্ষতি হবে, যেন আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। বাইরে এসে চৌধুরী মশাই গলাটা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, গৌরী, বৌমা তৈরি? আমরা যাব? ভেতর থেকে গৌরী পিসি নয়নতারাকে নিয়ে আসনের ওপর বসিয়ে দিতে দিতে বললে, হ্যাঁ হ্যাঁ, আসুন। কিন্তু বসতে গিয়েই একটা কাণ্ড ঘটে গেল। পাথরের জলখাবারের গেলাসটা নয়নতারার পায়ে লেগে উল্টে গেল, আর সঙ্গে সঙ্গে গেলাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গিয়ে ঘরের মেঝে সেই টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে গেল। গেলাসের জলটুকুও ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে জলে জলময় হয়ে গেল। চৌধুরী মশাইয়ের সঙ্গে প্রাণকৃষ্ণ সামশাই তখন ঘরে ঢুকেই ওই দৃশ্যের সামনে দাঁড়িয়ে হতবুদ্ধি হয়ে গেছেন। কারোর মুখেই তখন কোনো কথা নেই, না নয়নতারা না গৌরী পিসির। দুজনেরই মনে হলো যেন চরম একটা সর্বনাশ ঘটে গেল তাদের চোখের সামনে। যেন আজকে সমস্ত অনুষ্ঠানের কেন্দ্র চরিত্র নয়নতারারও অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু ভেঙে চুরে ছত্রখান হয়ে গেল হঠাৎই। বাইরে প্রীতির কানে গেল শব্দটা। প্রীতি বুঝতে পারলে ঘরের ভেতরে কি যেন একটা ভারী জিনিস হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। কি যেন ভাঙলে না? বিহারীপালের বউ সকালবেলাতেই এসেছিল। সেও বললে, উমা, কি ভাঙল গো ঘরের ভেতরে? প্রাণকৃষ্ণ সামশয় ওই পরিস্থিতির মধ্যে আর দাঁড়ালেন না। যা সঙ্গে করে এনেছিলেন সেটা তাড়াতাড়ি নতুন বউয়ের হাতে তুলে দিয়েই বিদেয় হতে পারলেই যেন বাঁচে, যেন তার অপরাধেই দুর্ঘটনাটা ঘটল। মাঝখানে ভাঙা পাথরের টুকরোগুলো আর জল, আর আরেক পাশে নতুন বউ দাঁড়িয়ে, তার এক পাশে প্রাণকৃষ্ণ সামশায়। নতুন বউ দুই হাত পেতে উপহারটা নিয়ে সামশাইকে নমস্কার করতে যাচ্ছিল, কিন্তু সামশাই বলে উঠল, থাক থাক, আমি চলি। সত্যি তার অপরাধবোধ তাকে আর সেইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দিলে না। পেছনে দাঁড়িয়েছিলেন চৌধুরী মশাই। তিনিও ঘটনার আকস্মিকতায় তখন স্তব্ধ, হতচকিত। চলো বাবাজি, চলো। দুজনেই তাড়াতাড়ি ঘটনাস্থল থেকে বাইরের বাড়ির দিকে চলে গেলেন। আর তাঁরা চলে যেতেই প্রীতি ঘরে ঢুকল।
চোখের সামনে যে দৃশ্য তার নজরে পড়ল তা দেখে তার মুখ দিয়ে তখন আর কোনো কথাই বেরোলো না। নতুন বউ তখনও তার কার্পেটের আসনটার ওপর দাঁড়িয়েছিল। তার সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। ভাঙা পাথরের গেলাসের টুকরোগুলো যেন তখনও তার বুকে গিয়ে ফুটছে। তার যন্ত্রণাতেই যেন সে ছটফট করতে আরম্ভ করেছে। বিহারীপালের বউ পেছনে এসে দাঁড়িয়েছিল। বললে, ও মা, এ কি, পাথরের গিলাসটা ভেঙে গেল নাকি? কিন্তু কে আর দেবে তখন এই কথার উত্তর? সকলেই ঘটনার আকস্মিকতায় যেন মুহ্যমান। প্রীতি গৌরীর দিকে চাইলে, বললে, তা হ্যাঁ রে, গেলাসটা ভাঙলি? গৌরী বললে, ওই বৌমার পায়ে লেগে ভেঙে গেল বৌদি। ঝাঁঝিয়ে উঠল প্রীতি। বৌমার পায়ে লেগে ভেঙে গেল? তা তুই কোথায় ছিলি? তুই দেখতে পাসনি? তুই কি চোখের মাথা খেয়েছিলি? তুই গেলাসটা একপাশে সরিয়ে রাখতে পারিসনি? গৌরী বললে, ওই শামশাই আসছিল তো, তাই আমি তাড়াতাড়ি বৌমাকে আসনের উপর বসাতে গেলুম। তা যখন দেখলি পায়ের সামনে গেলাসটা রয়েছে তখন ওটা সরাতে পারলে না? দিন দিন তোর কি হচ্ছে কি? আজকের এই দিনের পাথরের জিনিসটা ভাঙাটা কি ভালো হলো? বিহারীপালের বউ পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। বললে, বৃহস্পতিবারের বারবেলায় ব্যাপারটা তো ভালো হলো না বউ। আর কথাটা সকলেরই মনে গিয়ে লাগলো। এমনিতেই পাথরের জিনিস, তার উপর বৃহস্পতিবার। একটা অজ্ঞাত আতঙ্কে সকলের বুকই ধকধক করে উঠল। এই যে কত বড় অমঙ্গল, সেই কথাটা যেন কারোর হৃদয়ঙ্গম হতে আর বাকি রইল না। সকলেরই মনে হলো এত বড় দুর্ঘটনা যেন ভাবি কোনো অমঙ্গলের সূচক। অথচ এর কি প্রতিবিধান তাও সেই মুহূর্তে কারোর মাথায় এলো না। বাইরে এসেই বিহারীপালের বউ বললে, কাজটা ভালো হলো না বউ। নতুন বউ বাড়িতে এসেই পা দিয়ে পাথরের গ্লাসটা ভেঙে ফেললে, এটা ভালো না। প্রীতির তখন চোখ দুটো ছলছল করে উঠেছে। বললে, আমি কত দিক সামলাই বলো তো মাসিমা? আমার কি আর একটা জ্বালা? আর মানুষদেরও আক্কেল কীরকম দেখো। কালকে বউ ভাত গেল, কাল আসতে পারেনি বলে আজ এই অসময়ে আসতে হয়। তা আসবার আর সময় পেলে না কেউ? বউ তো আর পালিয়ে যাচ্ছে না বাড়ি থেকে। আর একটু বেলা করে এলে কি এমন ক্ষতিটা হতো? বিহারীপালের বউ বললে, তা কি আর করবে বলো, মঙ্গলচণ্ডী তলায় গিয়ে পুজো দিয়ে আসতে হবে। পুজো? বিহারীপালের বউ বললে, ও মা, তা পুজো দেবে না? অন্য কেউ হলে তত কিছু না করলেও চলতো, কিন্তু নতুন বউ বলে কথা, তোমার নতুন বউকেও নিয়ে যেতে হবে। কিন্তু মাসিমা, ওদিকে যে আরেকটা বিপদ হয়ে গেছে আমার। বলতে বলতে প্রীতির গলাটা যেন বন্ধ হয়ে গেল। বলে, কাউকে যেন বলো না মাসিমা, তোমার দুটি পায়ে পড়ি, এখনই কাউকে বলো না। বৌমার কানে গেলে আবার কেঁদে কেটে একসা করবে। বিহারীপালের বউ গোপন কথার ইঙ্গিত পেয়ে আরও কৌতূহলী হয়ে উঠল। বললে, আমার কাউকে বলতে বয়ে গেছে, তা কথাটা কি শুনি? তোমাকে আমার ঘরের লোক মনে করি বলেই বলছি, এখনো কেউ জানে না। আরে কথাটা কি তাই বলো না। বৌমার মা মারা গেছে। ও মা, সে কি? কবে? কখন? তা কোত্থেকে খবর এলো? প্রীতি বললে, এই সকালবেলাতেই বেয়াই মশাই খবরটা পাঠিয়েছেন। এখন আমি যে কি করি, কার সঙ্গে পরামর্শ করি, আমি তাই ভাবছি। বৌমা কথাটা এখনো জানে না। পুরুত মশাইকেও ডেকে পাঠানো হয়েছে, কর্তারাই সেসব করছেন। এখন বাড়ির মধ্যে আমি যে কি করব তা বুঝতে পারছি না। বিহারীপালের বউ বললে, তা বলেছ, ভালোই করেছো বৌমা। তাহলে একটা কাজ করো, আজকে আর মাছ টাছ কিছু খেতে দিও না বৌমাকে, ওই নিরামিষই খাক। তারপর চতুর্থী করার ব্যবস্থা করতে হবে। কিন্তু ওরা তো বৌমাকে নিয়ে যেতে এসেছিল, তা বাপের বাড়িতে তো মা ছাড়া দ্বিতীয় মেয়ে মানুষ কেউ নেই।
বেয়াইমশাই খুবই ভেঙে পড়েছেন। তা আমি ভাবছি বৌমাকে কেষ্টনগরে পাঠিয়ে দিই। বেহারিপালের বউ ভেবেচিন্তে বললে, তা তাই দাও বরং। তারপর কি যেন ভাবলে, বললে, একে মা মরে যাওয়ার খবর এলো, তার ওপর আবার বৃহস্পতিবারে পা দিয়ে পাথরের জিনিস ভাঙলে। এসব তো ভালো লক্ষণ নয় বৌমা, এতে কারোর ভালো হবে না। তোমার ছেলের পক্ষেও ভালো নয়। অবশ্যই তোমার ছেলের একটু কষ্ট হবে বটে, কদিন বউকে ছেড়ে তা খোকা থাকতে পারবে তো? প্রীতি বললে, ও আমার ছেলের কথা তুমি ছেড়ে দাও। তা ছেলে যদি তোমার রাগ না করে তা বৌমা সেখানেই থাক, তারপর শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে তখন না হয় ফিরবে। এই সময় বাপের কাছে থাকলে বাপুও মনে একটু শান্তি পাবে। আর তা না হয় ছেলেকেও বউয়ের সঙ্গে সেইখানে পাঠিয়ে দাও। ছেলে যদি বউকে ছেড়ে থাকতে না পারে তো তাই না হয় করো। প্রীতি আর মুখে কিছু ভাঙলে না, শুধু বললে, দেখি কি করি, কিন্তু বৌমাকে আমি খবরটা কি করে দেব আমি তাই ভাবছি মাসিমা। বৌমা তো এখনো কিছুই জানে না। তা আমি গিয়ে দেব খবরটা? প্রীতি বললে, না মাসিমা, আমি বলি কি, এখন থাক। কর্তাও বলছিলেন খবরটা এখন বৌমাকে দেবার দরকার নেই, শেষকালে কান্নাকাটি করলে আমরা আর বৌমাকে সামলাতে পারবো না। তা তোমার ছেলে কি বলছে, সদা? ও ছেলের কথা তুমি ছেড়ে দাও মাসিমা, সে শুধু বিয়ে করেই খালাস, সে কারো সাথেও নেই পাচেও নেই। ভোরবেলা থেকে কোথায় যে সে ঘুরে বেড়াচ্ছে তার মুখও কেউ দেখেনি। খবরটা যে তাকে বলবো, তো তার দেখা পেলে তবে তো বলবো। বেহারিপালের বউ বললে, তাহলে কর্তা যেমন বলেন সেই রকমই করো তুমি বৌমা। ছেলের কানে গেলে যদি আবার সে বৌমাকে বাপের বাড়ি যেতে না দেয়। হঠাৎ চৌধুরী মশাই ভেতর বাড়িতে এলেন। প্রীতি কাছে এগিয়ে গেল, গলা নিচু করে জিজ্ঞেস করলে, ওদিকের কি খবর? চৌধুরী মশাই বললেন, শাহমশাইকে বিদে করে দিয়ে এলুম। লোকের আক্কেলখানা একবার দেখো, আর সময় পেলে না, এই অসময়ে এসে হাজির হলো। মাঝখান থেকে পাথরের গেলাসটাই ভেঙে গেল। দেখো দেখিনি কি অমঙ্গলের ব্যাপার। তা সেসব আর ভেবে কি হবে, কিন্তু পুরুত মশাই কি বললেন, বৌমা আজ নিরামিষ খাবে তো? তা সব জেনে শুনে আঁশ খেতে দেওয়াটা কি আর ঠিক হবে? কিন্তু কেষ্টনগরে যাওয়া? চৌধুরী মশাই বললেন, পুরুত মশাই তো বলেছেন সেইখানেই পাঠিয়ে দিতে। দুদিন পরে তো পাঠাতেই হতো সেইখানে, তা না হয় একদিন আগেই গেল। তা আমি ভাবছি সেটাই ভালো হবে বুঝলে। খোকা যে কাণ্ড করছে, আজকেও যদি খোকা বৌমার ঘরে না শয় তাতে বৌমার মনেও সন্দেহ হবে। তার চেয়ে বরং বৌমাকে সেইখানেই পাঠিয়ে দেওয়াটাই ভালো হবে। সঙ্গে কে যাবে? চৌধুরী মশাই বললেন, খোকা গেলেই ভালো হতো, কিন্তু সে কোথায়? থাকলেই কি সে সেখানে যেত? খোকা যদি না যায় তাহলে প্রকাশ আর গৌরী সঙ্গে যাক। এখানকার আমাদের তরফের কেউ গেলেই ভালো হয়। কিন্তু সঙ্গে খোকা গেলে সবচেয়ে ভালো হতো, তাহলে আর কারো যাবার দরকার হতো না। প্রীতি বললে, তা তাকে খুঁজে দেখো, যদি রাজি করাতে পারো। চৌধুরী মশাই বললেন, তা সে না হয় আমি দেখছি, কিন্তু তুমি ততক্ষণে বৌমাকে তৈরি করিয়ে রাখো, খাইয়ে দাইয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দাও। ওই বেরোলে এক্ষুনি বেরোতে হবে। রজবালিকে বলেছি গাড়ি তৈরি করতে, বেলাবেলি ট্রেনে পাঠানোটাই ভালো। প্রকাশ আর গৌরীকেও আমি তৈরি হতে বলেছি। বলেই তিনি যেমন এসেছিলেন তেমনি বাড়ির দিকে আবার চলে গেলেন। হায় রে কপাল! তখনও নয়নতারা জানত না যে যেই বাড়ির থেকে তাকে একদিন চিরকালের মতো চলে যেতে হবে, এটাই বুঝি তার সূত্রপাত।
এই ফুলশয্যা রাতই বুঝি তার জীবনের এক অমোঘ সূচনা। নইলে অমন করে পাথরের গ্লাসটা পায়ে লেগে ভেঙেই বা কেন গেল? অথচ এইসব কথা যখন মা বলেছে তখন বিশ্বাসই করেনি সে। ভেবেছে মার যত সব মনের কুসংস্কার। কোথায় কত দূরে তার মা রইল, আর কোথায় চিরকালের মতো বিচ্ছিন্ন হয়ে সে চলে এলো নবাবগঞ্জে। আর এই নবাবগঞ্জেই হয়তো তাকে সারা জীবন কাটাতে হবে। সারা জীবন এইখানে কাটাবার কথাটা মনে হতেই কেমন যেন আতঙ্কে সে শিউরে উঠল। কাল রাত থেকে সে ভয়ে কাঁপছে। কিসের ভয়? তার তো এখানে ভয় পাবার কোনো কারণ নেই। তার শাশুড়ি মানুষটা খুব ভালো, শ্বশুরও তো খুব ভালো, আর আর সেই তার স্বামী। তার কথাটা ভাবতে গিয়ে সব কিছু যেন তার কাছে অস্পষ্ট হয়ে গেল। কে সে? কীরকম মানুষ? কীরকম স্বভাব চরিত্র সেই মানুষটার? শুধু বিয়ের সময়ে তার হাতে হাতে ছোঁয়া লেগেছিল কিছুক্ষণ। কৃষ্ণনগরে সবাই বলেছিল ওরকম বর নাকি সাধারণত দেখা যায় না। আসবার সময় নয়নতারা যখন খুব কাঁদছিল তখন মা নিজের আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বলেছিল, কাঁদিস নে মা, তো দুঃখ কিসের? তুই যেমন স্বামী পেয়েছিস অমন স্বামী কজনের আছে বলতো? কাঁদিস নে। তা সত্যি। বিয়ের দিন বাপের বাড়িতে একে একে সবাই তাকে এই কথাই বলে গেছে। যাদের বিয়ে হয়নি কিংবা যাদের বিয়ে হয়েছে সবাই তার বরের রূপ দেখে হিংসে করেছে। হঠাৎই গৌরী পিসি ভাতের থালা নিয়ে ঘরে ঢুকলো। বলল, এই নাও বৌমা, ভাতটুকু খেয়ে নাও। নয়নতারা অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলে, এত সকাল সকাল ভাত দিচ্ছ কেন পিসিমা? এখন কটা বাজে? গৌরী পিসি বললে, সকাল সকালই খেয়ে নাও। তুমি আবার কেষ্টনগরে যাবে আজ। কেষ্টনগরে? আজকে? কেন? গৌরী পিসি বললে, ওই তোমার শ্বশুরের ইচ্ছে যে তোমার বাবা মার সঙ্গে তুমি একবার দেখা করে আসবে। তুমি নাকি আসবার সময় সেই দিন খুব কেঁদেছিলে, তাই মাকে দেখতে তোমার খুব ইচ্ছে করছে না? নয়নতারা বললে, হ্যাঁ, খুবই ইচ্ছে করছে পিসিমা। মার জন্য খুব মন কেমন করছে আমার। কিন্তু তোমরা তা কি করে জানতে পারলে? আমি তো তোমাদের কিছুই বলিনি। গৌরী পিসি বললে, আহা, মন কেমন করবে না? মা কি আর যেমন তেমন জিনিস বৌমা? নয়নতারা বললে, জানো পিসিমা, আমি কালকে রাত্রিরে মাকে স্বপ্ন দেখেছি। মা যেন আমার বৌভাতের দিনে এই নবাবগঞ্জে এসেছে। এসে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। আমি জিজ্ঞেস করলুম, মা, তুমি যে খবর দিয়েছিলে আসবে না বলে, তবে কেন এলে? শুনে মা কি বলল জানো? মা বললে, তোর বৌভাতের দিনে আমি না এসে কি আর থাকতে পারি মা? আর তারপরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমার চোখ দুটো জলে ভেসে গেছে। কখন যে কেঁদেছি তা মনেও নেই। গৌরী পিসি বললে, আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও বৌমা, দেরি হয়ে যাবে আবার। আজকে কিন্তু মাছ নেই, তা খেতে পারবে তো? মাছ নেই কেন পিসিমা? গৌরী পিসি বললে, আজকে তোমাকে মাছ খেতে নেই। কেন পিসিমা, আজকে কি? গৌরী পিসি সেই কথার উত্তর না দিয়ে বললে, তোমার জন্য আরেকটু দুধ এনে দিই বৌমা। খেতে খেতে নয়নতারা কেবলই মার কথাই বলতে লাগলো। মা কেমন চমৎকার রান্না করে, মা কেমন সেলাই করে, মা কেমন করে কথা বলে। মার কথা বলবার লোক পেয়ে নয়নতারা যেন বেঁচে গেল। গৌরী পিসি বললে, তোমার শাশুড়িও খুব ভালো বৌমা, তোমার শাশুড়ির মতোও মানুষ হয় না। নয়নতারা বললে, মা আমাকে তাই বলেছে। বলেছে যে এখন থেকে শাশুড়িকেই মায়ের মতো ভক্তি করবি। গৌরী পিসি বললে, ও কটা ভাত দুধ দিয়ে খেয়ে নাও বৌমা, আমি বরং একটা সন্দেশ আনছি। গৌরী পিসি বাইরে চলে গেল।
কৃষ্ণনগরে যাওয়ার কথা ভাবতে নয়নতারার সব দুঃখ যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। আবার যেন নতুন করে বেঁচে উঠল। আবার যেন সে নিজের সত্তা ফিরে পেল। বেঁচে থেকে যে এত সুখ তা যেন এতদিন এমন করে আর কখনো উপলব্ধি করতে পারেনি। পাখিদের মতো যদি পাখা থাকতো তাহলে বেশ উড়ে যাওয়া যেত। কৃষ্ণনগরে যেতে তাহলে আর এত দেরি হতো না। হঠাৎই যেন বাইরে তার সেই মামা শ্বশুরের গলা শোনা গেল। হ্যাঁ গো গৌরী, বৌমা হঠাৎ বাপের বাড়ি যাচ্ছে কেন গো? কি হয়েছে? তারপর শোনা গেল গৌরী পিসির গলা। গৌরী পিসি বললে, অত জোরে কথা বলো না মামা বাবু, একটু আস্তে, বৌমার কানে যাবে তো। বৌমার কানে গেলে আবার বাঁধবে। কেন, কি হয়েছে? বৌমার কানে গেলে ক্ষতিটা কি? গৌরী পিসি বললে, বৌমা যে মা মারা গেছে। হ্যাঁ, মা মারা গেছে? সদা শাশুড়ি? তা কিসে মারা গেল? কখন এলো খবরটা? কই, আমি তো কিছু টের পাইনি, আমাকে তো কেউ কিছু বলেনি। গৌরী পিসি বিরক্ত হয়ে উঠল। আহ, বলছি তো আসতে বলো, বৌমা ঘরের ভেতর রয়েছে, শুনতে পাবে যে। কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। গৌরী পিসি ঘরে ঢুকতেই দেখলে বৌমার চোখ দুটো কেমন বিহ্বল হয়ে শূন্যের দিকে চেয়ে রয়েছে, হয়তো এক্ষুনি ঢলে পড়বে। গৌরী পিসি তাড়াতাড়ি পাশে গিয়ে তাকে ধরে ফেললে, বললে, কি হলো বৌমা, তোমার শরীরটা খারাপ হলো নাকি? নয়নতারার মুখে যেন তখন কোনো কথা বলার মতো শক্তি নেই। কোনো রকমের বলে উঠল, আমার মা মারা গেছে? তোমরা তো আমাকে কিছুই বলনি পিসিমা। বলতে বলতেই নয়নতারা সেইখানে কান্নায় ভেঙে পড়ল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।